নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আহ, আজকের আহ, পর্বটিও আহ, আমি গত পর্বের মতোই বলবো, ঠিক বিনিয়োগ মানে সরাসরি বিনিয়োগ সংক্রান্ত কোনো এপিসোড নয়। আজ আপনাদের জন্য একটা হাতে কলমে কিছু জিনিস বুঝিয়ে দেওয়ার সময়। যে অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে সঠিকভাবে জানেন না, বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানলেও তার পদ্ধতিগত যে বিভিন্ন রকম যে প্রসেসগুলো আছে, যে যে কার্যকলাপগুলো রয়েছে, যে পদ্ধতি মেনে, যে গাইডলাইন মেনে মিউচুয়াল ফান্ড কাজ করে, সে সম্পর্কে হয়তো তাদের অনেকেরই সম্যক ধারণা নেই। আজকে আমরা সেই বিষয় আর কি সম্যকভাবে আপনাদের ধারণাটি দেওয়ার জন্য আমরা এই পর্বটি আজকে মানে আলোচনা, আমাদের পর্বের আলোচনার মূল বিষয় এটা। তো যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ স্যার। আপনাকে অনেক অনেক নমস্কার। স্বাগত আমাদের শোতে। তো আমার মনে হয় আপনি অনেকের কাছ থেকে এ ধরনের কোয়ারিজ পেয়েছেন, যারা এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন বা বুঝতে পারেননি অনেকে, বা অনেকের আগ্রহ ছিল কিন্তু কিভাবে হয় কিছু জানেন না। তো আজকে তাদের জন্যই আর কি বিশেষ করে এই পর্বটি রয়েছে। ওভার টু ইউ স্যার। আপনি এবার আমাদের এই জিনিসটা একটু বুঝিয়ে দেন সকলকে। তো আহ, বিগত 2-3 মাস ধরে আমার অনেক ধরে নিন সম্ভাব্য গ্রাহকের সাথে কথা হয়েছে। এবং আমি সেখানে একটা জিনিস বুঝতে পেরেছি, অনেকেরই একটু কি বলবো ইতস্ততা থাকে যে ডিস্ট্রিবিউটর আমাকে লিংক পাঠাবে, সেটা অ্যাপ্রুভ করব, কোথাও ওটিপি আসবে, কোথায় যাচ্ছে, এরপর টাকাটা ব্যাংক থেকে যাবে হুম। বা ম্যান্ডেট হয়ে ব্যাংক থেকে যাবে, কি হয়। ঠিক আছে, এটা ঠিক তারা প্রকাশ্যে আমাকে বলেনি, তবে আমি বুঝতে পারি একটু ইতস্ততা আছে। হুম, আরেকটা জিনিস হচ্ছে, সম্প্রতি সম্প্রতি বলবো না, বিগত 2-3 বছর ধরেই এই অনলাইন প্রচুর স্ক্যাম হচ্ছে না, এই ডিজিটাল একদম। অ্যারেস্ট, এই ওই সেই, মানে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে ব্যাংক থেকে, ওটিপি চেয়ে, এইসব গুলো। স্বাভাবিকভাবেই লোকের একটু ভয় থাকে যে আমি তো এনাকে চিনি না, এর খালি মুখ দেখেছি ভিডিওতে, ইনি থাকেন কলকাতায়, আমি আছি ধরে নিন, আমি থাকি তমলুকে, এবার ইনি ইনি বলছেন অনলাইনে আমি পাঠিয়ে দেবো, হয়ে যাবে। আগে তো ডিস্ট্রিবিউটর আসতো, খাতায় কলমে নিয়ে একটা ফর্ম নিয়ে আসতেন, তিনি করতেন আমার সামনে বসে। এটা কি অ্যাকচুয়ালি, মানে সত্যি করে কি এখানে কোনো মানে উল্টোপাল্টা জিনিস হবে না তো, তাই না? হুম, হুম, তো আমি ভাবলাম যে তার চেয়ে বেটার হচ্ছে আমি বলেই দিই যে কিভাবে হয়, মোটামুটি একটা একটা ওপর ওপর থেকে বলে দিই যে কিভাবে হয়, কে কে আছে এই মিউচুয়াল ফান্ড সিস্টেমে। মিউচুয়াল ফান্ডে আপনার এই যে প্রধান সংস্থাগুলো আছে, সেবি, এমফি, এএমসি, এএমসি কাকে বলে, পেমেন্ট অ্যাগ্রিগেটর কাকে বলে, আরটিএ কাকে বলে, এমএফ ইউটিলিটিস কি, এমএফ ইউটিলিটিস হচ্ছে যে সিস্টেমে আমরা ডিস্ট্রিবিউটর কাজ করি, যে সিস্টেমের মাধ্যমে। আর মিউচুয়াল ফান্ড কেনা ও বেচা, যে প্রক্রিয়া প্রবাহ, ওটা কি, এমএফ ইউটিলিটিতে বেচা কেনা ওইসব করা কি প্রক্রিয়া, আর অনলাইনে বিনিয়োগ করাটা কি নিরাপদ মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে। তো এইগুলোর ওপর আজকে ছোট্ট করে আলোচনা আমি করে নেবো। তো প্রথমেই বিভিন্ন যে সংস্থা আছে মিউচুয়াল ফান্ডের, ওগুলো একটু বলে নিই। সেবি, সেবি হচ্ছে আরবিআই এর মতো। আরবিআই যেরকম ব্যাংকের ওপর পুরো মনিটর করে, সেবি হচ্ছে পুরো শেয়ার মার্কেটের ওপর মনিটর করে। হুম, সেবি মানে হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ভারতের পুঁজি বাজারের নিয়ন্ত্রক। হুম, এমফি, এমফি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। হুম, মিউচুয়াল ফান্ড পুরো যে শিল্প ইন্ডাস্ট্রি, তার শীর্ষ সংস্থা হচ্ছে এমফি। হুম, এমফি, যার এই এমফি একটা কোম্পানি, এমফির যারা শেয়ার হোল্ডার, মানে যারা এমফির ভেতর আছেন, তারা হচ্ছে প্রতিটি মিউচুয়াল ফান্ড, প্রতিটি 47টা বোধহয় আছে, লেটেস্ট কাউন্ট 47 বা 48টা, সবাই হচ্ছে এমফির শেয়ার হোল্ডার। এমফিতে বাই রোটেশন ইলেকশনে ওদের প্রেসিডেন্ট, ওই সবগুলো ওইসব ইলেক্ট হয়, মানে বোর্ড অফ ডাইরেক্টর ইলেক্ট হয়। কিন্তু এমফির মানে দৈনন্দিন কাজকর্মের জন্য ফুল টাইম এমপ্লয়ি আছে। এবং এমফির হেড হেড অফিস হচ্ছে বোম্বেতে, সেভিরও হেড অফিস হচ্ছে বোম্বেতে। হুম, এমফি অনেক কিছু করে, যেরকম ডিস্ট্রিবিউটর, আমি একটা ডিস্ট্রিবিউটর, আমার যে একটা নাম্বার আছে ARN 33299, এই জিনিসটা দেওয়া এমফি থেকেই আসে। এবং সেটা দেওয়ার আগে দেখে পরীক্ষা পাস করেছে কিনা, আমার ইতিবৃত্তি দেখে নেয়, প্যান কার্ড, আধার কার্ড, সব কেওয়াইসি দেখে নেয়, সবকিছু দেখে নেয়। করার পর সবই অনলাইনে হয়। করার পর
তখন আমাকে একটা নাম্বার দেওয়া হয়। ওই নাম্বার পাওয়ার পর আমাকে এমপ্যানেল করতে হয় এক একটা মিউচুয়াল ফান্ডের সাথে, যে মিউচুয়াল ফান্ডের সাথে আমি ব্যবসা করতে চাই। এবং এই সবগুলোই অনলাইনে হয়। যতক্ষণ না আমি এমপ্যানেল হচ্ছি আমি করতে পারি না। আর এমপ্যানেল হতে গেলে আমার এমফির ওই কোডটা দরকার, এআরএন, এমফি রেজিস্টার্ড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেটাকে বলে এআরএন। ঠিক আছে? সেটা কিন্তু আপনার যখন ব্যাংকেও যান, ব্যাংকেও মিউচুয়াল ফান্ড বিক্রি করে তো ব্যাংকেরও কিন্তু এআরএন আছে, সবার এআরএন থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এএমসি, এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মানে মিউচুয়াল ফান্ড আমরা যেগুলো বলি না মিউচুয়াল ফান্ড কোম্পানি, সে হুম। ওটা সঠিক বিবরণ হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এখানে অ্যাসেট হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট, যেটা আমরা ইনভেস্ট করেছি, ওটাকেই বলে অ্যাসেট, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো ধরে নিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আমরা বলি, এসবিআই হুম। মিউচুয়াল ফান্ড, হুম। ওটার অ্যাকচুয়াল নাম কিন্তু হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। হুম। বা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ওটা হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ওগুলো হুম। হচ্ছে সঠিক বিবরণ। পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট অ্যাগ্রিগেটর মানে হচ্ছে, ধরে নিন এবার মিউচুয়াল ফান্ডে তো যখন কেনা বেচা করছেন আপনার ব্যাংক থেকে সোজা যাচ্ছে, যে মিউচুয়াল ফান্ড কিনছে সেই কোম্পানির কাছে টাকা যাচ্ছে। হুম। এবার বিভিন্নভাবে যেতে পারে, সেই বিভিন্নভাবে যে যেতে পারে এবং সেটার যে হিসেব নিকেশ রাখা, ওটা কিন্তু মধ্যখানে একজন বসে আছে, তার নাম পেমেন্ট অ্যাগ্রিগেটর। হুম। বিল ডেস্ক বলে একটা কোম্পানি আছে, রেজার পে বলে আরেকটা কোম্পানি আছে। এগুলো কিন্তু আপনি যখন অনলাইনে অন্যান্য কিছু কিনতে যান, ই কমার্স, অ্যামাজন ফ্যামাজন এগুলো, ফ্লিপকার্ট এগুলোতে কিনতে যান, আপনারাও কিন্তু দেখবেন ক্যাশে যদি না করেন, অনলাইনে করলে ওই পেমেন্ট অ্যাগ্রিগেটরের থ্রু দিয়েই কিন্তু যায়। ঠিক, ঠিক। পেমেন্ট অ্যাগ্রিগেটর সব কিছু বেসিক্যালি হচ্ছে, পেমেন্ট অ্যাগ্রিগেটর এক জায়গা থেকে আরেক জায়গা থেকে টাকাটাকে সরাচ্ছে, ট্রান্সফার করে অর্থ দেয়। স্থানান্তর। পেমেন্ট অ্যাগ্রিগেটর ব্যাংকের মতো আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে? আচ্ছা, আরটিএ, রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্সি। হুম। এখানে আমাদের দেশে দুটোই আরটিএ আছে, ক্যাম্পস আর কে ফিনটেক। হুম। কেনা বেচা ব্যবস্থাপনা, দেখুন আপনি আপনি বিনিয়োগকারী, আপনি কিনলেন একটা মিউচুয়াল ফান্ডে কিছু ইউনিট কিনলেন। প্রথম হচ্ছে আপনার ফোলিও তৈরি হয়। ফোলিও মানে কি, একটা ফাইলের মতো, যেটা আপনার নাম ধাম কাম সব লেখা আছে, মানে এটা আপনার আপনার প্যান নাম্বার দিয়ে ওটাকে আইডেন্টিফাই করা হয়। ওই ফোলিওর মধ্যে মানে ধরে নিন ফাইলের মধ্যে কাগজ ঢুকছে, কাগজ কি, যেগুলো কিনছেন, আবার যখন বিক্রি করছেন ওখান থেকে কাগজ বেরোচ্ছে। এই যে ফোলিও ম্যানেজমেন্ট, যখন আপনি কিনছেন বিক্রি করছেন সেটার যে নথিপত্র রাখার সব ডকুমেন্টেশন, আপনাকে স্টেটমেন্ট পাঠানো ইমেলে, এই সবের কাজ হচ্ছে আরটিএ, রেজিস্টার এন্ড ট্রান্সফার এজেন্সি। আচ্ছা, শেষে আমি বলি এমএফ ইউটিলিটি, এই নামটা অনেকবার শুনতে থাকবেন আমার থেকে, মানে কেউ যদি আমার সাথে ট্রানজাকশন করেন। এমএফ ইউটিলিটি হচ্ছে এমফি তৈরি করা একটি সংস্থা। এটা এমফি, এটাকে, এটা এমফির সংস্থা। মিউচুয়াল ফান্ডের ক্রয় বিক্রয় প্ল্যাটফর্ম হচ্ছে এমএফ ইউটিলিটি। হুম। এবং অনেক, আমি জানি না কজন মানে কত পার্সেন্টেজ, তবে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটরই এমএফ ইউটিলিটি ব্যবহার করে। এমএফ ইউটিলিটির সুবিধা হচ্ছে, একটা কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার তৈরি করলে আপনাকে আলাদা আলাদা করে মিউচুয়াল ফান্ডে এক একজনের সাথে রেজিস্ট্রেশন করতে হয় না। আপনি একবার করে নিলে যা মিউচুয়াল ফান্ড আছে আপনি কিনতে পারেন। ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে কিনতে গেলে আপনার কিন্তু যে ফান্ডের ডিস্ট্রিবিউটর এমপ্যানেল আছে, ডিস্ট্রিবিউটর কিন্তু ওই ফান্ডই বিক্রি করতে পারে। হুম। এটা মনে রাখবেন। মোদ্দা কথা হচ্ছে, আপনি যেরকম কম্পিউটারে যে সিস্টেম, ধরে নিন একটা কম্পিউটার চালাচ্ছেন, ওটার যে উইন্ডোজ আছে বা অ্যাপলের আছে, অ্যাপল ওএস যেটাকে বলে, ওই কম্পিউটার সিস্টেমের মতো এমএফ ইউটিলিটি হচ্ছে আমার জীবিকার সিস্টেম বলতে পারেন। মানে আমি যে ডিস্ট্রিবিউটর, আমি ওই এমএফ ইউটিলিটিজ এর মাধ্যম দিয়েই আমি ব্যবসাটা করি। তার মানে কি, এমএফ ইউটিলিটি হচ্ছে এমফি সংস্থা, এমফি হচ্ছে আমাদের শিল্পের শীর্ষ সংস্থা। তার হুম। মানে এমএফ ইউটিলিটি যেটা আমি ব্যবহার করি বা আমার মতো অন্যান্য ডিস্ট্রিবিউটররা ব্যবহার করেন, সেটা কিন্তু এমফি নির্ধারিত সংস্থা। এবং এটা কি বলবো, মানে বলতে পারেন যে কোনো আরবিআই এর অনলাইনে গিয়ে আপনি যদি কোনো বন্ড কেনেন, ঠিক ওরকম আর হুম। কি। এটা হুম। মানে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড শিল্পের শীর্ষ সংস্থার সিস্টেম। হুম। ঠিক আছে? এবার ক্রয় আর বিক্রয় করার প্রক্রিয়া প্রবাহ অনেকেই হয়তো জানেন, তবুও আমি বলে দিই। ক্রয় আদেশ মানে
বাই অর্ডার যেটাকে বলে, লামসাম হোক, এসআইপি হোক, সুইচ হোক, এসটিপি হোক, যেই হোক, এমএফ ইউটিলিটিস এ সব অনলাইনে হয়। পেমেন্ট আপনার ব্যাংক থেকে যাবে পেমেন্ট অ্যাগ্রিগেটরের কাছে, পেমেন্ট অ্যাগ্রিগেটর থেকে যায় এএমসি তে। এবার যদি সুইচ বা এসটিপি বলেন, তাহলে সেটা অবশ্য যেটা আপনার লিকুইড ফান্ড আছে বা আপনার যে ফান্ড আছে সেখান থেকে দেওয়া। তো সেখানে আপনার ব্যাংক থেকে হয় না, ওরা কি করে এই ফান্ড থেকে বিক্রি করে ওই টাকাটাই অন্য ফান্ডে ইউনিট কিনে নেয়। সুইচ করে। ওটা ওটাকেই সুইচ বলে বা এসটিপি বলে। এবার ওই পিএ থেকে, পেমেন্ট অ্যাগ্রিগেটর থেকে যখন মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে গেল, কোম্পানি অ্যালোকেট করলো, আপনার ইউনিট দিল, সেই ইউনিটটা যে নথিভুক্ত করতে হবে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি তার আরটিএ কে বলে এটা এবার আপনি করুন, আপনি ফাইলটা করুন, লিখুন। আগেকার দিনে কি হতো, খাতায় লিখতে হতো, এবং হুম। সেটা সবই কম্পিউটারাইজড। তো তখন আরটিএ পুরো নথিভুক্ত করে তারপর আপনাকে স্টেটমেন্টটা পাঠায় আপনার ফোলিওতে এই ইউনিট গুলো ঢুকেছে। এটা হচ্ছে ক্রয়। বিক্রয়, বিক্রয় অনেকখানি একই ব্যাপার, তবে ওর মধ্যে আপনার ব্যাংক থেকে থেকে নয়, ব্যাংকে যায়। তো আবার এমএফ ইউটিলিটিতে অনলাইনই হয়। এমএফ ইউটিলিটি থেকে আপনার দু জায়গায় যায়। ধরে নিন আপনি কিছু মিউচুয়াল ফান্ড বিক্রি করলেন, এমএফ ইউটিলিটিতে আপনার ডিস্ট্রিবিউটর আপনার জন্য বিক্রি করলো যা আপনি বলেছেন করতে। ওখান থেকে যেই বিক্রি করলেন, ওখান থেকে দুজনের কাছে খবরটা যাবে, একটা হচ্ছে পেমেন্ট অ্যাগ্রিগেটর, একটা হচ্ছে আরটিএ। পেমেন্ট অ্যাগ্রিগেটরের এখানে ভূমিকা হচ্ছে ব্যাংক সম্পর্কিত তথ্যটাকে নিশ্চিত করা। তার মানে এ হচ্ছে বিনিয়োগকারী, এই হচ্ছে তার ফোলিও নাম্বার, প্যান নাম্বার, ইতিবৃত্তি, এর ব্যাংক অ্যাকাউন্ট যেটা লিংক করা আছে, যেখান থেকে আপনি টাকাটা দিয়েছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টেই যেতে হবে, এটা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে পেমেন্ট অ্যাগ্রিগেটরের। আরটিএ কি করে, এটাকে পুরো প্রসেস করে। এই অর্ডারটা আপনি দিলেন যে বেচতে হবে, বা এসডব্লিউপি করতে হবে উইথড্রল, বা এসটিপিও করতে হবে, একই ব্যাপার, সুইচও করতে হবে। সুইচ আর এসটিপির দুদিক আছে না, বেচা ও কেনা, ঠিক আছে? তো এবার সবকিছু ওটা আরটিএ প্রসেস করে। প্রসেস করার পর আরটিএ এএমসি কে জানায় যে সব হয়ে গেছে, আপনি এবার টাকাটা পাঠাতে পারেন। তখন এএমসি টাকা বিনিয়োগকারীদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। সেটা যায় হচ্ছে ডাইরেক্টলি এএমসির ব্যাংক হুম। থেকে আপনার ব্যাংকে চলে আসে। তো এটা হচ্ছে সংক্ষেপে আমি বর্ণনা করলাম। তার মানে একটা জিনিস দেখবেন, একটা জিনিস মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের টাকা আপনার ব্যাংক থেকেই যায় আর আপনার ব্যাংকেই আসে। কেউ যদি ধরে নিন আপনার হয়ে বিক্রি করেও দিল আপনার ফান্ড, মিউচুয়াল ফান্ড, যতক্ষণ না ওই অন্য ব্যাংক লিংক হচ্ছে, এবং লিংক করার যে প্রক্রিয়া আছে সেটাও কিন্তু অনেক ধাপে হয়, ঠিক আছে? তাই জন্য আপনি হয়তো ভাববেন যে কেউ যদি বিক্রি করে দেয় টাকাটা কোথায় যাবে, টাকা আপনার ব্যাংকেই আসবে, আর কোথাও যাবে না। আর টাকাটা আপনার ব্যাংক থেকেই যাবে, আর কোথাও থেকে যাবে না। এটা কিন্তু একদম, যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার মিউচুয়াল ফান্ড এর সাথে লিঙ্ক আছে, এমএফ ইউটিলিটিতে যখন আমরা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করি, ওই ব্যাংকই হচ্ছে ব্যাংক, ওখান থেকেই টাকা যাবে আর ওটাতেই আসবে, তাছাড়া উপায় নেই। এবার আসি এমএফ ইউটিলিটি। এমএফ ইউটিলিটিতে প্রথমেই হচ্ছে আমরা কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার তৈরি করি। এবার ধরে নিন আপনি অন্য ডিস্ট্রিবিউটরের সাথে আগে করেছেন, তো আপনার একটা কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার আছে। তো কি হয়, আপনার প্যান নাম্বার দিলে আমরা দেখে নিতে পারি যে আপনার কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার আছে কি নেই। যদি থাকে তাহলে আর দরকার নেই, ব্যাস একবারই দরকার, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বারটা পেলেই হলো। আর যদি না থাকে তাহলে বানাতে হয়। এবার বানানোর জন্য কি দরকার, সবই অনলাইনে হয় কিন্তু। আপনার সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ডের অনুলিপি মানে স্ক্যান, এগুলো সব স্ক্যান কিন্তু। আপনার আধার কার্ডের, আর আপনার একটা ক্যান্সেল চেক ব্যাংকের। চেক যদি আপনার না থাকে, ব্যাংক স্টেটমেন্ট দরকার, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট মানে আমি বলছি পাসবই যদি দেখেন, তাহলে এই প্রথম পাতার ছবি, যেটা আপনার সব লেখা আছে, আপনার নাম, অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার থেকে ব্যাংকের অ্যাড্রেস সব লেখা আছে ওই প্রথম পাতা, এবং শেষ 3-4 পাতা, যাতে বোঝা যায় যে ব্যাংকে হচ্ছে, মানে ব্যাংক অ্যাকাউন্টটা জীবিত আছে, হুম। ওগুলো পাঠাতে হয়। তাই জন্য চেক পাঠানোটাই শ্রেয়, কেননা একটা ক্যান্সেল চেকের ছবি দরকার, আর কিছু দরকার নেই। কেন এটা দরকার তার কারণও বলে দিচ্ছি। এর মধ্যে ওরা দেখে, এমএফ ইউটিলিটি দেখে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কি, কোন ব্যাংক, ব্যাংকের আইএফএসসি কোড কি, এমআইসিআর কোড কি, এগুলো সব দেখে। তার কারণ ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার আগে এগুলো সব ওদের দেখতে হয়।
যেই লিঙ্ক হয়ে গেল, লিঙ্কটা কি করে হয়? আপনার আইএফএসসি কোড, এমআইসিআর কোড দিয়ে লিঙ্ক হয়, আর আপনার অ্যাকাউন্ট নম্বর। তো এগুলো স্ক্যান, এই তিনটেই দরকার। এছাড়া কিছু তথ্য দরকার, আপনার জন্মস্থান, মোবাইল, ইমেল। এবার বলবে, আমি তো দাদা ইমেল ব্যবহার করি না। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড, তাহলে তো আপনার একটা ইমেল তো দরকারই। ওছাড়া তো আপনি দরকার আছেই সেটাই। তাহলে তো ব্যবহার করতে পারবেন না, তাই না? হুম। আর এইটুকু আমি বলতে পারি, আজকের যুগে যখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে, মানে সরকার থেকে ধরে নিন ভাতাও আজকাল সবার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, তাই না? তো সেটাও তো ডাইরেক্ট বেনিফিট, ওটা তো হুম। অনলাইনেই হয়ে যাচ্ছে এক প্রকার। হুম। তো এখন সবাই মোবাইলে তো ওটিপি সবাই অভ্যস্ত হয়ে গেছে। মোবাইল আর ইমেলটা একটু রপ্ত করতে হবে, কেননা এই যুগের দরকার। সোজা কথা, আপনি ব্যাংকেও অ্যাকাউন্ট যখন করতে যান, আজকাল তো চায় না আপনার, মোবাইলও চায়, একদমই। ইমেলও চায়, কারণ আপনার স্টেটমেন্ট বা অ্যালার্ট, পেমেন্ট গেল, সবকিছু সবই ইয়েতে ওখানে পাঠিয়ে আসবে, দেবে। তাই না? এবার নমিনি কিন্তু বাধ্যতামূলক, নমিনি বা নমিনিরা, মানে একের বেশিও করতে পারে। তাদের নাম, জন্মদিন, সম্পর্ক, ঠিকানা, মোবাইল, ইমেল এবং আধারের শেষ 4 অঙ্ক, এগুলো দিয়ে দিলেন। আমি কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বানাই। এবার কি হয়, এটা বানানোর পরে কি, বানানোর পর আপনার কাছে লিংক যায় অনলাইনে, আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে যায় আর ইমেলের মাধ্যমে যায়। সেই লিঙ্ককে ক্লিক করে আপনাকে অনুমোদন করতে হয় যে হ্যাঁ, এই কাস্টমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে পারে, আমার সম্মতি আছে। ওটার করার পর এমএফ ইউটিলিটিজ এর কাছে ওটা যায়। ওরা তখন সব কিছু চেক করে, ওরা সব ডকুমেন্ট চেক করে। ওখানে ধরে নিন স্ক্যানটা পরিষ্কার নয়, ওরা তখন আমাকে পাঠিয়ে দেয় যে দাদা স্ক্যান পরিষ্কার নয়, পরিষ্কার স্ক্যান আনান। ঠিক আছে, ওইসব করে তারপর ওরা ওটাকে অনুমোদন করে। তা আপনার কাস্টমার অ্যাকাউন্টটা বানানো হলো। বানানোর পর এবার পেমেন্টটা কি করে করবেন? অনেকে হয়তো ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন না, তাহলে উপায় আছে, অনেক উপায় আছে। আপনার যদি এটিএম কার্ড থাকে, এটাও ব্যবহার করা যায় অনলাইন ট্রানজাকশনের জন্য। এটিএম কার্ডও যদি না থাকে, তাহলে একটা বলে পে ইজ, ই পে ইজ। এবার ই পে ইজ এর জন্য, যদি এটিএম কার্ড নেই, আপনি ইন্টারনেট ব্যাংকিংও না করেন, তাহলে শেষ উপায় হচ্ছে, আপনি যদি স্ক্যানারে, এমনি এমনি দৈনন্দিন কাজে স্ক্যানারে যদি পেমেন্ট করেন, তার মানে আপনার কাছে ইউপিআই আছে। ইউপিআই দিয়েও ম্যান্ডেটটা তৈরি করা যায়। তাও যদি না থাকে, তাহলে তাছাড়া একমাত্র উপায় হচ্ছে একটা ফর্ম ভরে, তার সাথে একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা চেকের একটা জেরক্স কপি, ওটা দিয়ে তারপর ওটা ক্যামসে সাবমিট করতে হয়, তারপর হয়। আমার মনে হয় ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড মানে এটিএম কার্ড অথবা ইউপিআই এর মধ্যেই মোটামুটি 99% বিনিয়োগকারী আছেন। বিনিয়োগকারী যিনি করছেনও না, তারা স্ক্যানার তো এখন সবাই ব্যবহার করে, তাই না? স্ক্যানার ব্যবহার মানে আপনার ইউপিআই আছে, ইউপিআই দিয়েও হয়ে যায়। এবং মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপ কিন্তু বিনিয়োগকারীকেই অনুমোদন করতে হয় অনলাইনে। অনুমোদন ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, এইটুকু মনে রাখবেন। এবার শেষ ইয়েতে আসছি, যে অনলাইনে বিনিয়োগ করাটা কি নিরাপদ? দেখুন, নিরাপত্তার ভার হচ্ছে আমাদের সকলের নিজের। ধরে নিন আমার কাছে সবকিছু এখন 2 ফ্যাক্টর অথরাইজেশনে হয়, ওটিপি চাই, এই চাই, ওই চাই। কিন্তু এবার ডিজিটাল অ্যারেস্টটা হয় কি করে? কেউ একটা ফোন করলো, আচ্ছা আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, আপনি বলে দিলেন হ্যাঁ, আচ্ছা একটা ওটিপি পাঠাচ্ছি, একটু টাকা ঢালছি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি দিয়েও দিলেন, দেখলেন তারপর টাকা বেরিয়ে গেল। এটা যতই সিকিউরিটি থাক, আপনি যদি নিজে থেকে এই সবগুলো করেন, তাহলে তো আপনার সাথে স্ক্যাম হবেই হবে। এই সাবধান যে হতে হবে, এটা সবকিছুর জন্য প্রযোজ্য। আপনি যদি মোটামুটি একটু চৌখস থাকেন, মানে একটু অ্যালার্ট থাকেন, তাহলে এইটুকু মনে রাখবেন, এমএফ ইউটিলিটিজ এর প্রতিটি পদক্ষেপ আপনার অনুমতি ছাড়া অসম্ভব, হবেই না। ধরে নিন ডিস্ট্রিবিউটর আপনাকে লিংক পাঠালো কোনো ক্রয় আদেশের, মানে বাই অর্ডারে, আপনি যতক্ষণ না ওটা ওকে করছেন, ওটা হবেই না। পরে পদক্ষেপ হচ্ছে তারপর পেমেন্ট। সেটাও, এটা এটা অ্যাপ্রুভ করলেন, তারপর পেমেন্টের ওখানেও আপনি যদি অ্যাপ্রুভ না করেন, তাহলে হবে না, সোজা কথা। এবং পেমেন্ট করতে গেলে ওখানে আপনার ওটিপি ছাড়া হয় না।
তাই মনে রাখবেন প্রতিটি পদক্ষেপ আপনার অনুমোদন ছাড়া কিছুই সম্ভব নয়। বেচার ক্ষেত্রেও তাই। আপনার এসআইপি যে বদলাবে সেটারও অনুমোদন আপনার করতে হবে। সব কিছুর অনুমোদন অনলাইনে আপনার করতে হবে। আপনার ক্যান এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা মিউচুয়াল ফান্ডে দিতে গেলে আপনার ইউপিআই, ইন্টারনেট বা এটিএম কার্ডের ধরুন অনুমোদন করতে হয়। আর বিক্রি করতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা আসবে, আর কোথাও যাবে না, হুম যেতেই পারে না, সোজা কথা। কেননা পেমেন্ট অ্যাগ্রিগেটর, এএমসি সবার কাছে একটাই তথ্য আছে, বিক্রি হলে টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে যাবে, ব্যাস, আর কিছু জানে না ওরা। কোনো সময় কেউ অজান্তে আপনার মিউচুয়াল ফান্ডে কোনো ক্রয় বা বিক্রয় করতে পারে না, হুম একদম পারেই না। কেননা যে মুহূর্তে করতে যাবে আপনার অনুমোদন দরকার, হুম অনুমোদন ছাড়া আটকে যাবে। কেননা আপনার অনলাইনের অনুমোদন ছাড়া প্রক্রিয়া অসম্ভব, এইটুকু মনে রাখবেন। এবং আরো যদি জানতে চান, ওয়েবসাইট আছে এমফি ইন্ডিয়া, এমএফইউ ইন্ডিয়া। এই এই হচ্ছে আজকের আমার প্রেজেন্টেশনের শেষ। অনেক ধন্যবাদ। আশা করি এটা আপনাদের কাজে আসবে। কেননা মনে রাখবেন, অনলাইন জিনিসটা আমাদের সুবিধের জন্য। আগে কি হতো, ফর্ম ফিল আপ হলো, তার সাথে চেক দিল, সেই ফর্ম নিয়ে গিয়ে এক জায়গায় জমা হলো, এরপর তারা প্রসেস করলো, চেকটা ব্যাংকে গেল, ব্যাংক থেকে ক্লিয়ার হলো, সেটা এলো, এরা আবার প্রসেস করলো, করে প্রায় 10 দিন চলে যেত। হুম বিক্রি করার সময়ও প্রায় 10 দিন। এখন একদিন, একদিন কেন, এই মুহূর্তে ক্রয় একদিনের মধ্যে আপনার ইউনিট অ্যালোকেট হয়ে যায়, একদিনের হুম মধ্যে। একদিনের মধ্যে ইউনিট আবার বেরিয়েও যায়, অনেক সুবিধা এখন। সব মিলিয়ে প্রসেস প্রসেস হতে মানে ওই ইউনিটটা একবার যদি অ্যালট করে দেয়, তারপর 48 আওয়ার্স এর মধ্যে মোটামুটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলেও যাবে। তো এটা কি, এটা আপনি দেখুন, আমার মনে হয় আপনারা যত জানবেন আপনার মন তত নিশ্চিন্ত থাকবে। একদম। না জানলেই কিন্তু আমাদের মন মানে অস্থির হয়ে যায়, যে কি একদম। হবে কি হবে। এইটুকু আমি বলে দিতে পারি, অনলাইনে যদি দেখুন, ফ্রড কেন হয়, ফ্রড হচ্ছে আপনি অজান্তে দিয়ে দিচ্ছেন লোককে। সবসময় বলে ওটিপি কাউকে দেবেন না, অ্যাপ্রুভাল আপনি নিজে করবেন। হুম যদি তাই আপনি বজায় রাখেন, হুম আপনার অনুমোদন ছাড়া কোনো ট্রানজাকশন হবেই না, এইটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। কেউ করতেই পারবে না। পারবে না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা সম্ভব নয়। এটা মানে আপনাদের সকল দর্শক বন্ধুদের আমরা একদম মানে গ্যারেন্টি সহকারে বলছি যে এটা মানে কি বলবো, এটা সেবির গ্যারেন্টি, এটা অ্যামফির গ্যারেন্টি, মানে কোনোভাবে এটা সম্ভবই নয় আপনাকে ফ্রড করা এখানটায়। যদি না আপনি নিজে সবকিছু ডিটেলস আপনার অন্য কারোর সঙ্গে শেয়ার করে থাকেন, এবং তিনি সেই আপনার। ব্যাংকটা ফ্রড হতে পারে। হুম আপনার ব্যাংকে আপনি কেউ ফোন করে বললো এই টাকাটা পাঠান, না হলে আপনার এই হয়ে যাবে সেই হয়ে হুম যাবে, ওইরকম যেগুলোকে ডিজিটাল অ্যারেস্ট বলে আজকাল, ঠিক হ্যাঁ, আছে। তাছাড়া এখানে অসম্ভব এখানে। হতেই পারে না। আর এত এক একটা ধাপে, প্রতিটা ধাপে আপনাকে অনুমোদন করতে হয়, তাই জন্য। এবং সবকটাই কেওয়াইসি ধরে অনুমোদন করতে হয়। হ্যাঁ, ফলে বা এর বাইরে আর কিছু হতেই পারে না। আপনার মেল আইডি, আপনার এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে অ্যালার্ট যাবে, এবং তারপর আপনি নিজে অনুমোদন করবেন, তারপর সবকিছু হবে। হ্যাঁ, এছাড়া এটা সম্ভব নয়। আমি নিজে যেহেতু এইসব ক্ষেত্রে বিনিয়োগ করে থাকি, স্যার তো দীর্ঘদিন ধরেই করছেন, তো এই ব্যাপারে আপনাদের সামান্য একটুখানি আমরা আমরা গাইড করার চেষ্টা করলাম। স্যার তো ডিটেলসে আপনাদের সবকিছু বুঝিয়ে দিলেন, মানে রেখা টানা থেকে শুরু করে বাক্য সম্পূর্ণ করার পরে দাড়ি দেওয়া পর্যন্ত সব কিছু উনি ডিটেলসে বুঝিয়ে দিয়েছেন। আহ, এরপরে এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি মনে করেন আমাদের আহ, কোনো বিশেষ কোনো কোনো টপিক নিয়ে আরো এপিসোড করা উচিত, আপনারা আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের মানে কি বলবো, কোয়ারিজের অপেক্ষায় থাকলাম আমরা। তো আজকে আপাতত এই পর্যন্ত। আশা করি আপনাদের এই পর্বটি যথেষ্ট আপনাদের সমৃদ্ধ করে থাকবে, আপনারা যথেষ্ট উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই আমরা এপিসোডটি করেছিলাম। আগামী পর্বে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবে, বিনিয়োগ সংক্রান্ত কোনো নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।